অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু পেশাদারিত্বের যে সীমা আজ পর্যন্ত লঙ্ঘন করিনি, আজ সেই কথাগুলো বলে নিজেকে ছোট করতে চাই না। তবে এটা বলতে পারি যে আজকের যে দৃশ্য আমরা চোখের সামনে দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে যাওয়া, এই দৃশ্য এই প্রথমবার আমরা দেখতে পেলাম এমনটা কিন্তু নয়। সেদিনও আমরা দেখেছিলাম, আজও আমরা দেখলাম। এই দুটো দিনের মধ্যে পার্থক্য একটাই, যে সেদিন অনেকের অনেক কিছু বলার ছিল, কিন্তু তাদের দাবিয়ে দেওয়া হয়েছিল, চেপে দেওয়া হয়েছিল, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তার হাতে ক্ষমতা ছিল। আজ তার হাতে ক্ষমতা নেই, তাই আদালতে যাওয়ার পর আদালতের বাইরে লোকজন তাকে ঘিরে ধরে চোর চোর বলে তাকে ভরিয়ে দিল, এবং আদালতের ভেতরেও তাকে বলা হলো এখানে নাটক করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাইকোর্টে যাবেন, তার দলের ওপরে যে ভোট পরবর্তী হিংসা নেমে এসেছে সেই নিয়ে সওয়াল করবেন। এই বিষয়টা আগের দিন সন্ধ্যেবেলা থেকেই চাউর হয়ে গিয়েছিল। হয়তো চাউর না হলে তার জন্য ভালো হতো, হয়তো অনেকজন লোক যারা সেখানে পৌঁছে গিয়েছিলেন তাকে ঘিরে ধরে চোর চোর যারা বলেছেন তারা খবর না পেলে হয়তো সেখানে পৌঁছাতেন না। কিন্তু যাই হোক, মূল বিষয় থেকে সরে না গিয়ে বলি, মুখ্যমন্ত্রী ছিলেন যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আদালতে পৌঁছেছিলেন এবং তার বক্তব্য ছিল ভোট পরবর্তী হিংসা হচ্ছে। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গেছেন, আজ আইনজীবী হিসেবে তিনি আদালতে গিয়ে দাঁড়িয়েছেন। সুপ্রিম কোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে গিয়েছিলেন, তিনি কিন্তু আইনজীবী হিসেবে যাননি। যদিও সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখে আসার পর তার দলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে বিরাট বড় বড় কাট আউটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উকিল হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছেন, আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন। দেখুন একবার, এই সমস্ত কথা বলে অনেক কিছুই ছড়ানো হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কথাগুলো বলেছিলেন বা যেভাবে যা দেখতে পাওয়া গেছিল, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এম্বারেসিং থিংস উই হ্যাড ওয়াচ টিল ডেট। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে বক্তব্য রাখার জায়গা দেওয়া হয়েছিল, তার কারণ তিনি ছিলেন তখন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর যে পদমর্যাদা, যে সম্মান, যে শ্রদ্ধা, সেই জায়গাটা কিন্তু তাকে দেওয়া হয়েছিল। এবার আজ এই যে হাইকোর্টে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি আইনজীবী হিসেবে গেছেন, তার লয়ের ডিগ্রি রয়েছে, সেই কারণে তিনি গেছেন, এবং তার বক্তব্য ভোট পরবর্তী হিংসা হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই নিয়ে আদালতের তরফ থেকে একটা নির্দেশ যেন সামনে রাখা হয়। এবার বিষয়টা হচ্ছে, তিনি যা বলেছেন সেই নিয়ে আদালতের বাইরে তো চর্চা হবেই, ভেতরেও কিন্তু তাকে পাল্টা জবাব দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। বর্তমান রাজ্য সরকারের তরফের যে আইনজীবী উপস্থিত ছিলেন আদালতে, ধীরাজ ত্রিবেদী, তিনি বলেন যে দেখুন, এই যে অভিযোগগুলো করা হচ্ছে ভোট পরবর্তী হিংসার, এর কোনো ভিত্তি নেই। বলা হচ্ছে 2000-এর বেশি অভিযোগ রয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো কে কখন করছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য সামনে রাখা হচ্ছে না। পুলিশ সব জায়গাতেই যথেষ্ট সক্রিয় রয়েছে, যথেষ্ট সতর্ক রয়েছে, কিন্তু যে অভিযোগ সামনে রাখা হচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যও দেওয়া হচ্ছে না। তারই সঙ্গে রাজ্যের আইনজীবী বলেন যে দেখুন, 2021-এ যখন ভোট পরবর্তী হিংসা হয়েছিল, আদালতকে 5 জন বিচারপতির একটা বেঞ্চ তৈরি করতে হয়েছিল ভোট পরবর্তী হিংসা খুঁজে বের করার জন্য। তাহলে এক্ষেত্রে এবারেও আগে তো আদালতকে খুঁজে বের করতে হবে কোনটা ভোট পরবর্তী হিংসা, তারপর তো নির্দেশ সামনে আসবে আদালতের। মানে আদৌ যে অভিযোগগুলো হচ্ছে সেগুলো ভোট পরবর্তী হিংসার অভিযোগ নাকি অন্য কিছুর অভিযোগ, সেগুলো তো আগে খুঁজে বের করতে হবে, তারপরে না আদালত অন্তর্বর্তী নির্দেশ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই যে হাইকোর্টে গিয়ে সওয়াল করেছেন এবং এই যে পরিসরটা তাকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই কারণে নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ দুধে কোনো উকিল। আবারও তিনি একটা চেয়ারে এতদিন ছিলেন, আজ তিনি সেই চেয়ারে নেই, কিন্তু সেই চেয়ারটার একটা মর্যাদা, সম্মান রয়েছে। এখনো পর্যন্ত তিনি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই যে একটা সম্মান এবং মর্যাদার জায়গা, সেটা কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ আদালতে গিয়ে যেটা করেছেন, যা ঘটনা আজ ঘটেছে, আজকের যে দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, সেটা কি, এটা সম্পর্কে বলতে গেলে আদালত চত্বরেরই একজন আইনজীবী একটি মন্তব্য করেছেন, এর থেকে বেটার কিছু বলা যায় না, এর থেকে ভালোভাবে এর জবাব দেওয়া যায় না। একজন আইনজীবী আদালত চত্বরে বলছেন যে যারা এতদিন বলে এসেছে হাইকোর্টের বিচারপতিদের মানি না, তারা আজ হাইকোর্টে এসেছে শেল্টার চাইতে। যারা এতদিন জাজেদের উপর হামলা করিয়েছে, যারা জাজেদের নামে পোস্টার বার করিয়েছে, তারা আজ হাইকোর্টে এসেছে নাটক করতে। দেখুন, আইনের জগতের একজন ব্যক্তি, তিনি রাজনীতিতে গেছেন, এই বিষয়টা খুবই সাধারণ, আমরা হামেশা এই জিনিসটা দেখতে পাই। এবং একজন রাজনীতিবিদ যার কাছে একটা ল ডিগ্রি রয়েছে, আইনের একটা ডিগ্রি রয়েছে, তিনি সওয়াল করতে যাবেন আদালতে, এখানেও কোনো সমস্যা নেই। যদিও এই ডিগ্রির ক্ষেত্রে বেশ কিছু জায়গা রয়েছে, প্রশ্নের জায়গা চোরাবালি রয়েছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি, তার রেজিস্ট্রেশন, তার ভ্যালিডিটি, এই সমস্তগুলো নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। আদৌ তিনি সওয়াল করতে পারেন কিনা, সেই সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, এই নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে। কিন্তু তাও একজন রাজনীতিবিদ, তিনি নিজের দলের মামলা লড়তে যাবেন, তার কাছে একটা ল ডিগ্রি আছে, তাই তিনি প্রশ্ন করবেন, আদালতে গিয়ে সওয়াল করবেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। প্রশ্ন কোথায় উঠে আসে, এক হচ্ছে মামলার মেরিট বা গুণগত মানটা কোথায় আছে সেই নিয়ে, এবং আরেক হচ্ছে মামলার অভিসন্ধিটা কি, এই গোটা জিনিসটার অভিসন্ধি কি, সেই নিয়ে প্রশ্ন উঠে আসে। দেখুন, আপনি বারবার দেখবেন আমাদের ভারতের ইতিহাস যদি আপনি দেখেন, একদম স্বাধীনতার আগে থেকেও আপনি যদি দেখেন, আইনজীবী যারা উকিল, তারা কিন্তু বিরাট বড় বড় ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার আগের যে সংগ্রাম, বিপ্লব, সেখানে বিপ্লবীদের অনেক সময় ইংরেজদের আগল থেকে বাঁচিয়ে বের করে নিয়ে আসা, এরকম অনেক রকম কাজে তারা সাহায্য করেছেন এবং একটা বড় অবদান তারা রেখেছেন। স্বাধীনতার পরের ভারতের দিকে যদি আপনি তাকান, বাবা সাহেব আম্বেদকরের মতো মানুষকে আপনি দেখতে পাবেন, কিংবা আরো আধুনিক যুগে যদি আপনি চলে আসেন, তার মাঝখানেও প্রচুর এরকম উদাহরণ আছে। আপনি একদম আধুনিক দিকে যদি চলে আসেন, তাহলে সেক্ষেত্রে রাম জেঠমালানি, পি চিদম্বরম, অরুণ জেটলি, সলমান খুরশিদ, এইরকম সমস্ত দুধে আইনজীবী এবং রাজনীতিবিদদের আপনি কিন্তু দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একজন নন।
তার কারণ হচ্ছে এই প্রত্যেকের যাদের নাম বললাম তাদের মধ্যে একটা কমন বিষয় রয়েছে, দে অল হ্যাড রেসপেক্ট ফর দ্য ল। আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি তাদের একটা সম্মান, একটা শ্রদ্ধা ছিল। তারা যে মামলায় লড়ুন না কেন, যে পক্ষে বিপক্ষে যেখানেই দাঁড়ান না কেন, তারা ঠিক হন ভুল হন, আইনের প্রতি একটা শ্রদ্ধা তাদের ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নেই। বারবার তিনি মুখে বলতে পারেন, কিন্তু সরকারে থাকাকালীন তাকে এবং তার প্রশাসনকে যেটা করতে দেখতে পাওয়া গেছে বারবার, সেখান থেকেই স্পষ্ট যে আইনের প্রতি শ্রদ্ধার জায়গাটা নেই। বারবার দেখা গেছে আদালতের নির্দেশ তিনি এবং তার প্রশাসন অমান্য করেছেন। একটা আদালত থেকে আরেকটা আদালতে মামলা ঝুলিয়ে রেখে খালি ছুটে গেছেন, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে সর্বোচ্চ আদালতের নির্দেশ আসার পর পর্যন্ত সেগুলো না মেনে তারা বসে থেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসে থেকেছে। এবং এই দলের মানে পূর্বতন শাসক দলের কিছু আইনজীবীরা ছিলেন যাদের কাজটাই এটা ছিল গাঁজা কেস, ভুয়ো মামলা দিয়ে দিনের পর দিন সেই মামলাগুলোকে ঝুলিয়ে রাখা, নিরপরাধ মানুষকে হেনস্থা করা। দেখুন, আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে খুব কমই কথা বলি এবং আমি একটা বা দুটো পর্ব করেছি এই নিয়ে, কিন্তু আমার বিরুদ্ধেও যখন পূর্বতন সরকার, পূর্বতন শাসক দলের তরফ থেকে মামলা দেওয়া হয়েছিল, সেখানে আমাদের তরফ থেকে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বলছি যে কিভাবে হেনস্থা করা হয়। আমাদের তরফ থেকে যখন অনেক খাটাখাটনি করে 15-16 পাতার একদম পুরো তৈরি করা হয়েছে পিটিশন, এবং যেখানে লেখা হয়েছে যে কেন এই মামলা ভুয়ো, কেন এই মামলার কোনো ভিত্তি নেই, সেখান থেকে যখন রাজ্যের আইনজীবীর দিকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের এই যে মামলা, এই মামলা কি আপনারা অকারণে দিয়েছেন, এই মামলা কি শুধুমাত্র হেনস্থা করার জন্য দিয়েছেন, উত্তর এসেছে একটা শব্দে, নো, জাস্ট নো। এইভাবে দিনের পর দিন একটা শব্দে, একটা কথায়, একটা বাক্যে কোনো রকম একটা কিছু বলে দেওয়া, বারবার সেটাকে ঝুলিয়ে রাখা, আজ আমরা দেখতে পাচ্ছি না, আজ আমরা আসতে পারছি না, তাই আমাদের আরেকটু সময় দিন বলে পরের দিন আরো একটা ডেট চেয়ে নেওয়া, এইভাবে জিনিসটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এমনকি আমার আইনজীবী হাইকোর্টের তরফ থেকে যে স্টে অর্ডার আছে সেটা কমিউনিকেট করতে যখন নিম্ন আদালতে গিয়ে পৌঁছেছেন, আমার একজন আইনজীবীর বিপরীতে অন্তত 50 জন আইনজীবীকে দাঁড় করিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করানো হয়েছে পুরো প্রক্রিয়াটায় দেরি করানোর জন্য। এইভাবে ভয় দেখানো, ইন্টিমিডেশনের চেষ্টা ক্রমাগত চলেছে, নিরপরাধ মানুষকে এইভাবে হেনস্থা করা হয়েছে বারবার। এইখানে আমি যদি প্রশ্ন করি, তাহলে এই সমস্ত কাজের জন্য আদালতে আদালতে যাদের পুষে রাখা হয়েছিল, বৈশানাথ চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, এসব বড় বড় নাম আমি ছেড়েই দিলাম, বিভিন্ন আদালতে আদালতে যাদের এসব কাজের জন্য পুষে রাখা হয়েছিল, আজ তারা কোথায়? এই প্রশ্ন করলে কি শালীনতা লঙ্ঘন করা হবে? এবং এখানেই আজ বলতে হয় একটা কথা তো অবশ্যই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য, এই আইন আদালত ভুয়ো মামলার ভয় কাটিয়ে দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং তিনি আর তার প্রশাসন আর তার সরকার চোখে আঙুল দিয়ে আরো বেশি করে দেখিয়ে দিয়ে গেছেন যে কেন সরকারকে প্রশ্ন করা জরুরি। যে সরকারই হোক না কেন, আগের সরকার, এই সরকার, এরপর যে সরকার আসবে, আমরা এই শিক্ষাটা খুব ভালো করে পেয়েছি এবং ভয়টা খুব ভালো করে কাটাতে পেরেছি, এবং সেই জন্যই প্রশ্নটা করে যাব। যাই হোক, মূল বিষয় যদি ফিরে আসি, তাহলে এইখানে হচ্ছে কেসের মেরিট, গুণগত মান কি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আইনের প্রতি শ্রদ্ধা কিরকম বা নেই, যে জিনিসটা বারবার দেখতে পাওয়া গেছে, সেটা থেকে মোটামুটি বুঝতে পারছেন যে তার এই মামলার মেরিট বা গুণগত মানটা কোথায় থাকতে পারে। তাহলে দ্বিতীয় জায়গাটা হচ্ছে অভিসন্ধি। দেখুন, অভিসন্ধি এই মুহূর্তে হচ্ছে ভেসে থাকা, এই মুহূর্তে জলের উপরে থাকা, বিরোধিতায় কোথাও একটা জায়গা বজায় রাখা। ব্যাপারটা হচ্ছে যে এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অনেকেই রয়েছেন যারা কিন্তু পাল্টি খেয়ে গেছেন, অনেকে রয়েছেন যারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, যাবেন বলে ওত পেতে বসে রয়েছেন, আবার কিছু লোকজন রয়েছেন যাদের যাওয়ার কোনো জায়গা নেই, তারা যাবেন না। এবার কিছু কিছু লোকজন তো অলরেডি পাল্টি খেয়ে গেছে, বিজেপির তরফ থেকে যতই বলা হোক না কেন যে এদেরকে আমরা কিছুতেই নেব না, কিছু কিছু তো অলরেডি ঢুকে পড়েছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, সব কি আর গুজব হবে? এবং সব থেকে বড় কথা, যারা দুদিকের হয়ে খেলছিল এতদিন, তারা তো ডেফিনেটলি মিশে গেছে ওইদিকে। তাহলে যারা এখন যাবে না, তাদের করার মতো উপায় কি পড়ে রয়েছে? আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করছেন, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আদালতে গেছেন, ভোট পরবর্তী হিংসা, বাড়িঘর ভাঙা হচ্ছে, পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে। এরকম অভিযোগ যে বারবার উঠে আসছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বড় বড় সব নেতারা কোথায়? তাদের কেন বলুন তো দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তায়, এই সমস্ত কর্মীদের পাশে কিংবা বিরোধিতায়, লড়াইতে, রাস্তায়, কই তাদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? এবং যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে কিন্তু সেই সত্যরোদ্ধদের উপরেই ভরসা করতে হচ্ছে, না হলে তাদের সমস্ত দলের মধ্যে যে সমস্ত বাংলার বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, জিরাফ, ভাল্লুক ছিল, তারা যে সব কোথায় চলে গেছে, কেউ তাদেরকে খুঁজে পাচ্ছে না। মানে আপনি আজ দেখুন না, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, সে কোথায়? সে নাকি এমন ভাবে ঘরের ভেতরে ঢুকেছে, সে নাকি গৃহবন্দী হয়ে রয়েছে, সে বেরোচ্ছেই না, দেখাই যাচ্ছে না তাকে, তো সে কর্মীদের পাশে কি দাঁড়াবে? আগামীর সূর্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে কোন অন্ধকারে ঘাপটি মেরে বসে পড়েছেন, সেখান থেকে কবে যে তিনি বেরোবেন, সেই সূর্যোদয় কবে যে হবে, কেউ তা জানে না। অতএব সত্যরোদ্ধরাই ভরসা। এবং কাদের দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখন সামনে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাকে দলের তরফ থেকে একটা সময় চূড়ান্ত অপমান করা হয়েছে শুধুমাত্র তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন বলে, তাকে আজ সামনে এসে কথা বলতে হচ্ছে, মামলায় যেতে হচ্ছে, বেরিয়ে এসে বলতে হচ্ছে কি হয়েছে না হয়েছে, তিনি বিরোধিতা করছেন। মদন মিত্র, যাকে একটা সময় দলের তরফ থেকে কিভাবে কোণঠাসা করা হয়েছে সেটা সকলে জানে, এমনকি মদন মিত্রকে একটা সময় তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল আপনি মিডিয়ার সঙ্গে কথা বলবেন না, মিডিয়ার সামনে আপনি মুখ খুলবেন না, আপনি দলের হয়ে কিছু বলবেন না। সেই মদন মিত্র, তাকে হাইলাইট করতে হচ্ছে, তিনি এগিয়ে আসছেন, বিধানসভার সামনে তিনি কথা বলছেন, তাকে
তাকে এখন সামনে রাখা হচ্ছে। মদন মিত্র যে জায়গা থেকে জিতেছেন সেখানেও আপনি যদি বিধানসভা আসনগুলো দেখেন, আগে পরে ডান দিকে বাদিকে সব জায়গায় বিজেপি জিতেছে, শুধু ওই একটা জায়গায় মদন মিত্র টিম করে তৃণমূলের আলো জ্বালিয়ে রেখেছেন। আজ বিরোধী দলনেতা করা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। সেই শোভনদেব চট্টোপাধ্যায় যাকে জেতা আসন ছেড়ে দিতে হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হেরে এসেছেন তিনি যাতে জিতে আবার মুখ্যমন্ত্রী হতে পারেন সেই কারণে, সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে। তিনি সামনে এসে এখন নানা রকম প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো আগামী প্রজন্ম, সেই আগামী সমস্ত বাকসিংহ তারাই বা কোথায় গেলেন, তাদের এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, সেই কারণেই এই ভেসে থাকার চেষ্টা। বিরোধীরাও এই কথাটা মানবেন যে তিনি এখন ভেসে থাকার চেষ্টা করছেন, তাই হাত পা ছুটছেন। দেখার বিষয় এটাই যে হাত পা ছুড়ে কতক্ষণ তিনি জলের উপরে ভেসে থাকতে পারেন, কারণ তার আগামী প্রজন্ম যা তিনি তৈরি করেছেন তারা তো ওনাকে একটা লাইফ বোটও দিতে পারবে না। নিজেরাই তারা ডুবে যাচ্ছে, নিজেদেরই সামলাতে পারছে না, ওনাকে আর লাইফ বোট দেবে কি করে? আর বিরোধীদের কথা যদি বলতে হয়, তাহলে কাল যারা বিরোধী ছিলেন আজ তারা শাসকের আসনে বসেছেন। শাসকের আসনে বসার পরেও কিছু বিধায়ক তারা এখন মনে হয় ভুলে যাচ্ছেন যে তারা এখন শাসকের আসনে রয়েছেন। তাই এখন তারা যে আসনে রয়েছেন সেই আসনের একটা আলাদা গরিমা, একটা আলাদা মর্যাদা রয়েছে। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে তারা যে সমস্ত চানাচুর মার্কা কথাবার্তা বা রিয়াকশন মন্তব্য করেছেন সেই কথাগুলোই আমি একদমই গেলাম না। বরং আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্য সামনে রেখেছেন এই গোটা বিষয়টা নিয়ে, সেটার থেকে ভালো উত্তর শাসকের তরফ থেকে এই মুহূর্তে আর কিছু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারী বলেন, দেখুন আমার অনেক কাজ আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই, এসব নিয়ে আমি ভাবিও না, আমার অন্য অনেক কাজ আছে সেসব নিয়ে আমাকে ভাবতে হয়। এর থেকে ভালো উত্তর শাসকের তরফ থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলা আদালতে যাওয়া নিয়ে আর কিছু হতে পারে না। একদম শেষে আসি এই কাউন্টারের কথায়। আমি বলেছি আপনাদের প্রত্যেকদিন যখন আমরা পর্ব করব কাউন্টার আপনারা দেখতে পাবেন, দিনগুলো কিভাবে আস্তে আস্তে কমছে, কতদিনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা আপনারা দেখতে পাবেন। এই কাউন্টার সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি আমার পর্বের লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখছি। এই এপিসোডের নিচে আপনারা ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা পর্বটা দেখে নিতে পারেন, তাহলেই কিন্তু কাউন্টারের বিষয়টা বুঝতে পারবেন। এবার আমি যে তিনটে কাজের কথা সামনে রেখেছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে দুটোর জন্য টাকা পয়সারও দরকার নেই, শুধু সরকারের সদিচ্ছা এবং কলমের খোঁচাতেই সেটা হয়ে যাবে। এবং সেখানে যারা নেতিবাচক মন্তব্য করেছিলেন যে এত তাড়াতাড়ি কি করে হবে, আপনি এত তাড়াতাড়ি কেন কাজের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলি অলরেডি কিন্তু সরকার ওই তিনটের মধ্যে একটা কাজের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে, চাকাটা কিন্তু সেক্ষেত্রে ঘুরতে শুরু করেছে। কাজেই তাড়াহুড়ো করে আমরা বলছি বিষয়টা একেবারেই তা নয়। তো যে কাজটার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সর্বসমক্ষে রাখা। সেখানে কি ধরনের পদক্ষেপ দেখা গেছে সরকারের তরফ থেকে? আপনারা জানেন যে কোনো দপ্তরের আধিকারিক আমলা তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেই তদন্ত করার জন্য সিবিআই এর রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এইবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে সেই অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনটে দপ্তরের দুর্নীতির তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সিবিআই কে প্রয়োজনীয় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই তিনটি দপ্তরের যে সমস্ত আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এইবার সিবিআই তদন্ত একদম তরতর করে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই পথটা খুলে দেওয়া হয়েছে। তারই সঙ্গে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ হানা দিয়েছিল এবং পুলিশ সেই বাড়িতে পৌঁছানোর পর দিলীপ মণ্ডলের যে বাগান বাড়ির সামনে উঠে এসেছে মশাই উড়ে, বাপরে বাপ, দেখে একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার অবস্থা। কি নেই সেই বাড়িতে, বাঘ হরিণ থেকে শুরু করে কি যে আছে আর কি যে নেই সে তো আর বোঝা যাবে না। যদিও পুলিশ তার বাড়িতে গেছে অন্য কারণে, অভিযোগটা অন্য ছিল, কিন্তু এই ভদ্রলোক একটা সময় আমাদের রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন। তো সেখান থেকে এইরকম একখানা প্রাসাদ আর এইরকম একখানা বাড়ির ভেতরে একেবারে চিড়িয়াখানা তিনি কি করে তৈরি করেছিলেন, সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকেই যায়। আশা করা যায় সেই নিয়েও নিশ্চয়ই তদন্ত এগোবে। আমি আবার এই কাউন্টার নিয়ে কথা বলবো মোটামুটি 10 দিন পরে, কিন্তু কাউন্টারটা এখানে থাকবে যাতে আপনাদেরও বিষয়টা মনে থাকে এবং সরকারের তরফ থেকে কোনো কাজ নিয়ে কোনো পদক্ষেপ সিদ্ধান্ত সামনে এলে অবশ্যই সেটা আপনাদের সামনে রাখবো, যেরকম আজও রাখলাম যে দুর্নীতির বিষয়ে সরকারের তরফ থেকে পদক্ষেপ দেখতে পাওয়া গেছে। তারই সঙ্গে বলে রাখি, এর আগের যে সরকার ছিল না, সেই সরকারকে প্রথম থেকে প্রশ্ন না করে প্রথম থেকে ছাড় দিতে 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 মানুষজন এটা ভেবে ভেবে যে না থাক প্রশ্ন করবো না, এটা ঠিক হয়ে যাবে, ওটা পরে গিয়ে ঠিক হবে, সেটা করতে করতে কিন্তু এই পূর্বতন সরকার এইরকম একটা ভয়ঙ্কর ঔদ্ধত্য এবং একটা অত্যাচারের জায়গায় গিয়ে পৌঁছেছিল। এবং তারই সঙ্গে বলি, দেখবেন ছোটরা যদি কোনো খারাপ শব্দ ব্যবহার করে, বাবা মা তাকে শাসন করার পরিবর্তে যখনই বলতে থাকে না আচ্ছা ঠিক আছে ছোট তো কিছু হবে না, ঠিক হয়ে যাবে, বড় হলেই বুঝতে পারবে এটা বাজে শব্দ, নিজে নিজেই বলা বন্ধ করে দেবে, এটা যখন করতে থাকে একদিন দেখা যায় সেই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে নিজের বাবা মাকে সেই খারাপ শব্দটা বলে সম্বোধন করছে। প্রথম থেকেই সুরটা বাঁধতে হয়, না হলে কিন্তু পরে গিয়ে সবটাই বেসুরো হয়ে যায়, বারবার আমরা দেখেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।